স্কুলে যখন 7-8-এ পড়ি তখন আমরা যখন ল্যাবরেটরির পাশ দিয়ে যেতাম তখন একদম এত বাজে গন্ধ থাকতো, সেই স্মেলটা আমরা বুঝতে পারতাম না এবং নাকে চাপা দিয়ে ল্যাবরেটরির পাশ দিয়ে বেরিয়ে যেতাম। ভাবতাম কী পচা গন্ধ রে বাবা, ল্যাবরেটরি থেকে কী বেরোয় এসব। যে গ্যাসটা আমাদেরকে ছোটোবেলা থেকে ল্যাবরেটরির আশেপাশে ইরিটেট করেছে, সেই গ্যাসটা নিয়ে আজকে পড়াশোনা। আমরা আজকে পড়ব হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং তার বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অনেক কিছু বলার আছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করে ফেলব। তো এখন পড়বো আমরা হাইড্রোজেন সালফাইড। যার সংকেত H2S। সালফার একটা চালকোজেন মৌল, তাহলে এটাকে বলতে পারি চালকোজেন হাইড্রাইড। এটা চালকোজেন মৌল, তার হাইড্রাইড, এই জন্য এটাকে বলতে পারি আমরা চালকোজেন হাইড্রাইড। H2S H2O এর মতোই দেখতে। তোমরা আগের দিন কেমিক্যাল বন্ডিংয়ের আমি পড়াশোনা করিয়েছি তোমাদের এই এখানে। H2O এখানে দুটো লোন পেয়ার থাকে, সেগুলোকে আমি এইভাবে আঁকছি লোন পেয়ারগুলোকে। এগুলোকে বলা হয় অরবিটাল, অরবিটালের লোব এঁকেছি আমরা। এখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা 104.5 ডিগ্রি। H2S এর ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলটা হয় মোটামুটি 92 ডিগ্রি। একই রকম হবে, মোটামুটি প্রায় 92 ডিগ্রি। একই রকম হওয়ার কারণ এদের মধ্যে অনেক মিল আছে। এটা জল, এটা হাইড্রোজেন সালফাইড। এদের মধ্যে এত মিল থাকার কারণ হলো হাইড্রোজেন সালফাইডে সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে সালফার। সেন্ট্রাল অ্যাটম মানে যার সাথে যুক্ত আছে অন্যটা। অক্সিজেনের ক্ষেত্রেও, জলের ক্ষেত্রেও অক্সিজেনটা সেন্ট্রাল অ্যাটম। এই অক্সিজেন এবং সালফার দুটো একই গ্রুপের মৌল। অক্সিজেনও গ্রুপ 16 চালকোজেন মৌল, সালফারও গ্রুপ 16। এদের বন্ড অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কেন হয় এটা বড় হয়ে গিয়ে পড়বে, এর ভেতরে অনেক কারণ আছে, আমি তোমাদেরকে পরবর্তীকালে সম্ভব হলে শেখাবো। হাইড্রোজেন সালফাইড কিভাবে তৈরি করা হয় তার আগে বলি, এই হাইড্রোজেন সালফাইড আমরা পড়ছি, এর মেন উৎস আগ্নেয়গিরি থেকে। আগ্নেয়গিরিতে হাইড্রোজেন সালফাইড পাওয়া যায়। আমাদের শরীরেও হাইড্রোজেন সালফাইড সামান্য পরিমাণে উৎপন্ন হয় এবং এটাকে সিগন্যালিং এজেন্ট বলা হয়। ওই জন্য আমাদের শরীরের রেসপেক্টে হাইড্রোজেন সালফাইড খুব ক্ষতিকারক গ্যাস। এটা বেশি পরিমাণে যদি শরীরের মধ্যে চলে যায়, অনেক সিমটম হচ্ছে গা বমি করবে, মাথা ধরে যাবে, এবং ভেতরে গিয়ে যেটা করে, আমি অত বায়োলজি বুঝি না, যা বুঝেছি, যা পড়েছি সেটা বুঝেছি যে মাইটোকন্ড্রিয়াল ডিসইন্টিগ্রেশন ঘটিয়ে দেয়। মাইটোকন্ড্রিয়াতে কিছু একটা সমস্যা তৈরি করে, তার জন্য অনেক রকম আমাদের শরীরে অসুবিধার সৃষ্টি হয়। এই হাইড্রোজেন সালফাইডে অনেক নাম আছে, সালফেন, থায়োহাইড্রক্সি অ্যাসিড, এইরকম অনেকগুলো নামে একে ডাকা হয়। এটা একটা মৃদু অ্যাসিড। এর পিএইচের ভ্যালুটা প্রায় 7, ওই 6.9 মতো, একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে এর পিএইচটা 6.9 মতো আছে, মানে জাস্ট 7 থেকে কম, মানে অ্যাসিডিটি খুব কম অ্যাসিডিটি আছে। এখন এটা তৈরি করব কি করে? হাইড্রোজেন সালফাইড তৈরি করতে গেলে ফেরাস সালফাইড আর লঘু সালফিউরিক অ্যাসিড মানে ডাইলিউট H2SO4 আর ফেরাস সালফাইড লাগে। পরীক্ষাগারে যখন আমরা হাইড্রোজেন সালফাইড তৈরি করি তখন লাগে ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড। ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড সিম্পল সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়াটা হয়, কোনো রকম টেম্পারেচারের প্রয়োজন হয় না, একদম ঘরের উষ্ণতায় হয়। খুব বুঝতেই পারছো এখানে ওদের মধ্যে যে রিয়াকশানটা হয়, ফেরাস সালফাইড FeS এবং লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে বিক্রিয়াটা হয় খুব স্বাভাবিক বিক্রিয়া। এদের মধ্যে বিক্রিয়া হয়ে H2S তৈরি হয়। কি লাগে? একটা দীর্ঘনল ফানেল, উল্প বোতল, কর্ক, নির্গম নল, গ্যাস জার আর ইউ আকৃতির একটা নল। কেন এসব লাগছে এটা দেখবো আমরা পরের স্লাইডটায়।
সেটিংসটা দেখো, এটা একটা উল্ফ বোতল, এটাকে বলা হয় উল্ফ বোতল। এখানে একটা ফানেল দেওয়া আছে লঘু সালফিউরিক অ্যাসিড ঢালার জন্য, আগে থেকে ফেরাস সালফাইড নেওয়া আছে। আর এখানে একটা নির্গম নল দেওয়া আছে ইউ আকৃতির, এখানে আর একটা ইউজ করা আছে। এখানে এখানে নির্গম নলগুলো ইউজ করা হয়েছে, এখানে ইউ আকৃতির একটা টিউব ইউজ করা হয়েছে। মন দিয়ে শুনবে এটা। ফেরাস সালফাইড, এখানে এটা খুব সাবধানে ইউজ করতে হয়। এই ফেরাস সালফাইডটা যদি ভালো না হয় না, H2SO4 ভালো উৎপন্ন হবে না, এর কোয়ালিটি ভালো হওয়া উচিত। আমরা ল্যাবে এগুলো কাজ করতে গিয়ে দেখেছি, ফেরাস সালফাইড যদি ভালো সাপ্লাই না দিয়ে থাকে, ঠিকঠাক যদি কোয়ালিটি না হয়, H2S বেশি পরিমাণে উৎপন্ন হয় না। H2S প্রচুর কাজে লাগে ল্যাবরেটরিতে, এবং সেই H2S যদি ওই তৈরি হওয়া বন্ধ হয়, যদিও সেটা কিপস যন্ত্রে করা হয়, কীভাবে করা হয় আমরা এখানেই পড়বো। তো এখানে ফেরাস সালফাইড আগে থেকে নেওয়া হয়, কর্ক দিয়ে বন্ধ করে দেওয়া হয়, দীর্ঘনল ফানেল ঢোকানো থাকে, এখান থেকে নির্গমনলগুলো বের করা আছে, যেটা ইউ টিউবে রাখা P2O5 এর মধ্যে দিয়ে গেছে, ফসফরাস পেন্টঅক্সাইডের মধ্যে। এর কী কাজ একটু পরে আসছি। এবার এটা থেকে একটা গ্যাস জারে পাইপ লাগানো আছে, দীর্ঘনল ফানেল দিয়ে আমরা H2SO4 যোগ করব, H2SO4 ঢালবো, এদের মধ্যে রিয়াকশান হবে। কি রিয়াকশান হবে? FeS প্লাস H2SO4 থেকে FeSO4 প্লাস H2S। রিয়াকশানটা আমি লিখছি বোর্ডে, পরে লিখছি, আগে এটা বলে দিই। এখান দিয়ে যখন বেরিয়ে যাবে H2S, ওটার মধ্যে তো জলীয় বাষ্প থাকবে, সেই জলীয় বাষ্পটাকে দূর করার জন্য P2O5 ব্যবহার করা হয়। আমি আগের দিন যখন অ্যামোনিয়া পড়াচ্ছিলাম তখন আমি বলেছি যে ওটাকে অ্যামোনিয়াকে P2O5 দ্বারা শুষ্ক করা যায় না। কেন করা যায় না? P2O5 আম্লিক, অ্যামোনিয়া ছিল ক্ষারীয়, কিন্তু আমি আজকে কি বললাম, H2S আম্লিক যেটা উৎপন্ন হচ্ছে, আর P2O5টা আম্লিক, এদের মধ্যে কোনো রকম বিক্রিয়া হবে না। ফলে H2S এর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেটা P2O5 শোষণ করে নেবে, বাকি H2Sটা এদিকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে বায়ুর ঊর্ধ্ব প্রসারণ দ্বারা এটাকে সংগ্রহ করবো, কারণ H2S গ্যাস বায়ুর চেয়ে সামান্য ভারী। এইভাবে আমরা H2S গ্যাস ল্যাবরেটরিতে তৈরি করি। এখন তৈরি হয়েছে কি না বুঝবো কী করে? গ্যাস জারটাকে ঢাকা দিয়ে দেবো, এটাকে ঢাকা দেওয়ার পর ওর মধ্যে লেড অ্যাসিটেট PbCH3C+2, এটা হচ্ছে লেড অ্যাসিটেটের সংকেত। লেড অ্যাসিটেটে ডোবানো একটা কাগজ, একটা ফিল্টার পেপার বা কোনো একটা কাগজ ওই লেড অ্যাসিটেটে ডুবিয়ে নেবো, গ্যাস জারের মুখে ধরবো, যদি দেখি ওই কাগজটা কালো হয়ে গেছে, কাগজটা জাস্ট কালার সাদা হয়, সাদা থেকে যদি কালো হয়ে যায় তাহলে বুঝবো ওর মধ্যে H2S আছে, কারণ H2S এর সাথে লেড অ্যাসিটেট বিক্রিয়া করে লেড সালফাইড তৈরি করে। লেড সালফাইড কিন্তু একটা কালো পদার্থ, সেই কালো পদার্থ তৈরি হচ্ছে মানে ওখানে সালফার ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, তার মানে গ্যাস জারে বোঝা যাবে H2S আছে। এখন কিপ যন্ত্র কীভাবে তৈরি হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সমস্ত স্কুলে, যে কোনো HS স্কুলে যেখানে সায়েন্স আছে সেখানে কিপ যন্ত্র থাকতেই হবে, অবশ্যই থাকতে হবে, এবং সেখানে কিপ যন্ত্রে এইভাবে এই সেটিংয়ে আমাদের H2S তৈরি করতেই হয়। কারণ কোনো একটা যৌগের মধ্যে, যেমন আগের দিন পড়ছিলাম অ্যামোনিয়ার দ্রবণটাকে কাজে লাগানো হয় কোনো একটা লবণের মধ্যে ক্যাটায়ন আছে কিনা বোঝার জন্য, সেরকমই কোনো একটা যৌগে ক্যাটায়ন আছে কিনা সেটা বোঝার জন্য H2Sকেও ব্যবহার করা হয়, কারণ সেখানে ধাতব সালফাইডের কালো অধক্ষেপ পড়ে। এখানে ফেরাস সালফাইড রাখা হয়, আর এই ফানেল দিয়ে H2S লঘু H2SO4 ঢালা হয়, এবং এদের মধ্যে বিক্রিয়ায় এটা দিয়ে FeS এর সাথে H2SO4 বিক্রিয়ায় H2S বেরোতে থাকে। এই H2S বেরোতে এই যে H2S বেরোবে, এটা অনেক দিন ধরে থাকার পর যখন এই FeS এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তখন আর H2S বেরোবে না, তখন এগুলোকে আবার ফেলে দিয়ে আবার নতুন করে অ্যাসিড বানিয়ে এর মধ্যে লঘু H2SO4 ঢেলে রাখা হয়। রেখে এটাকে কিন্তু প্রিজার্ভ করা যায়, বেশ কিছুদিন ধরে H2S রাখা যায়, যে H2Sটাকে আমরা যখন খুশি ব্যবহার করব। এখানে কিন্তু H2Sটা তৈরি হচ্ছে কিনা এখানে লেভেল দেখে বোঝা যায়, এখানে লেভেলটায় কীরকম, বা এখান থেকেই বোঝা যায় যে H2S কীরকম তৈরি হচ্ছে, সেই H2Sটা আমরা এখান থেকে বের করে নিয়ে ব্যবহার করতে পারি। এখন কিপ যন্ত্রে রাখা যায় এরকম তিনটে গ্যাস হলো, একটা হচ্ছে CO2, একটা H2S আর একটা H2। তিনটে গ্যাস, এটা পরীক্ষায় পড়তে পারে, তিনটে গ্যাস আছে যেটা আমাদের অতি পরিচিত এবং কিপ যন্ত্রে তৈরি করে রাখা যায়, সেটা হলো H2S, CO2 এবং H2S। H2S, CO2 এবং H2S, CO2 এবং H2, এই তিনটে গ্যাসকে কিপ যন্ত্রে তৈরি করে রাখা যায়। এর ডেসক্রিপশন তোমরা যে কোনো বই থেকে পড়বে, পড়ার দরকার নেই, আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা।
তোমরা এইটা মাথায় রাখবে। কিপ যন্ত্র কেন ব্যবহার করা হয় কি বললাম, কিপ যন্ত্র ব্যবহার করার কারণ হলো এটা যাতে প্রিজার্ভ করে রাখা যায়, রোজ রোজ যাতে তৈরি করতে না হয়, এইসব দামি জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়, সেজন্য এটাকে রেখে দেওয়া হয় এবং খুব কাজে লাগে। ধর্ম, আমি তো বলেইছি এটা গন্ধ পচা ডিমের মতো, রটেন এগ স্মেল, একদম জাতা স্মেল, খুব বাজে গন্ধ। এটার বাতাসের চেয়ে প্রায় 1.2 গুণ ভারী, বাষ্প ঘনত্ব 14, কারণ আণবিক গুরুত্ব 17। অত্যন্ত বিষাক্ত গ্যাস, ঠান্ডা জলে যথেষ্ট পরিমাণে দ্রবণীয়, কিন্তু গরম জলে প্রায় অদ্রবণীয়। গরম জলে দ্রাব্য নয়, এটা শর্ট কোশ্চেন পড়ে। এখন এখানে এর আরেকটা প্রপার্টি আছে, এটাকে যদি 90 গিগা পাস্কাল প্রেসারে H2S কে রাখা যায়, তাহলে তখন এটা একটা ভালো মেটালিক কন্ডাক্টর হিসাবে কাজ করে। লিখে রাখতে পারো, এইসব বইতে এগুলো, এই সাধারণত এই বইগুলোই থাকে না। হাইড্রোজেন সালফাইড মেটালিক কন্ডাক্টর হিসাবে কাজ করে যখন এটাকে 90 গিগা পাস্কাল এটাকে নিয়ে যাওয়া হয়। আর ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রেখে ওই রকম হাই প্রেসার দিলে এটা সুপার কন্ডাক্টিভিটি দেখায়। H2Sটাও সুপার কন্ডাক্টর হিসাবে কাজ করে, লাইক এনি আদার সুপার কন্ডাক্টিং এলিমেন্টস, ফ্লোরিন টুলারিন যেগুলো আছে এদের মতোই H2Sটাও সুপার কন্ডাক্টর। এগুলো সব বিভিন্ন রকম রিসার্চ থেকে জানা গেছে যে H2Sটা ওই হাই প্রেসারে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রাখলে ওটা সুপার কন্ডাক্টিভিটি দেখে। এখন এই ক্রিটিক্যাল টেম্পারেচারটা কি তোমরা অনেকেই জানো। ক্রিটিক্যাল টেম্পারেচারটা এমন একটা টেম্পারেচার যে কোনো গ্যাসের, যে টেম্পারেচারের উপরে ওটাকে কখনোই আর তরলে পরিণত করা যাবে না, যতই চাপ দেওয়া হোক না কেন। ক্রিটিক্যাল টেম্পারেচার সবার ক্ষেত্রে নির্দিষ্ট, কিন্তু আলাদা আলাদা। H2S এর একরকম, হাইড্রোজেনের একরকম, CO2 এর একরকম। CO2 যেমন 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে যখন CO2টাকে নিয়ে যাওয়া হবে, তখন CO2 কিন্তু আর গ্যাস থেকে তরল হবে না। H2S এরও সেরকম একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে। ক্রিটিক্যাল টেম্পারেচার হলো কোনো একটা গ্যাসের এমন একটা টেম্পারেচার যেটার উপর নিয়ে গেলে সেটা আর কখনো তরলে পরিণত হবে না। তো এই বিভিন্ন চাপে বিভিন্ন রকম হয়। CO2 গ্যাসের ক্ষেত্রে, আমরা যদিও CO2 করছি না এখানে, আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। CO2 গ্যাসের ক্ষেত্রে স্বাভাবিক চাপে এর ক্রিটিক্যাল টেম্পারেচারটা হলো 31.1 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করবেই, দুরকম লবণ তৈরি করবে, এই জন্য এটা দ্বিক্ষারীয় অ্যাসিড। দুটো হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছ, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন দুটো, NaOH এর সাথে H2S বিক্রিয়া করে NaHS প্লাস H2O তৈরি করবে। আবার 2 মোল NaOH এর সাথে 2 মোল H2S, এর ডাব্লুটা হবে না, এটা ভুল লেখা আছে। 2 মোল NaOH এর সাথে 2 মোল H2S বিক্রিয়া করে Na2S প্লাস 2H2O তৈরি করবে। এটা খুব সহজ। দু রকম অ্যাসিড তৈরি করছে, একটা সোডিয়াম বাইসালফাইড আর একটা সোডিয়াম সালফাইড। দেখতেই পাচ্ছ এখানে একটা হাইড্রোজেন রয়ে গেছে, মানে এটা ক্ষারগ্রাহিতা 1 দেখাচ্ছে। আর এখানে দুটো হাইড্রোজেনই ব্যবহার হয়েছে, দুটো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হয়েছে, তার মানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন এখানে 2, তাই এখানে অ্যাসিডিটি 2 দেখাচ্ছে। তাই দু রকম, যেহেতু দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, তাই এটা দু রকম অ্যাসিড তৈরি করবে। অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করবে সালফার উৎপন্ন করে। হাইড্রোজেন সালফাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার উৎপন্ন করে। সাধারণ বায়ুতে এটা নীল শিখায় জলে সালফার ডাইঅক্সাইড এবং সালফার তৈরি করে। এই ইকুয়েশনগুলো মনেই রাখতে হবে, মনে রাখা ছাড়া তো এগুলো কোনো উপায় নেই, বাট এগুলোকে সিস্টেমেটিক্যালি মাথায় রাখবে। কোন টেম্পারেচারে কোন প্রেসারে কি হচ্ছে সেগুলো মাথায় রাখতে হবে। সালফারের বর্ণ হলুদ, SO2 পোড়া বারুদের মতো গন্ধ দেয়, এগুলো মাথায় রাখতে হবে। পর্যাপ্ত বায়ুতে, মানে যখন অক্সিজেনটা বেশি পরিমাণে দেওয়া হচ্ছে, এটা নীল শিখায় জলে এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করে এবং অবশ্যই জলীয় বাষ্প তৈরি হবে। বিজারণ ধর্ম, হাইড্রোজেন যে কোনো এরকম অ্যাসিডগুলো যেমন HCl, HI, এগুলো সবাই বিজারণ ধর্ম দেখায়। তো H2Sও সামান্য অ্যাসিড ধর্ম দেখায় বলে এটার মধ্যেও বিজারণ ধর্ম আছে, কিন্তু বিজারণ ধর্ম দেখার কারণটা অন্য। বিজারণ ধর্ম মানে সালফাইড থেকে সালফার যখন তৈরি হয় তখন ইলেকট্রন ত্যাগ করে। ভালো করে মন দিয়ে শোনো, ইলেকট্রনিক কনসেপ্ট থেকে যখন আমরা যখন দেখেছি যে হাইড্রোজেন যখন ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী যে কোনো প্রসেস যেখানে ইলেকট্রন গৃহীত হয় সেটা হলো বিজারণ প্রক্রিয়া, যেখানে ইলেকট্রন বর্জন হয় সেটা হলো জারণ প্রক্রিয়া। এখন এখানে সালফার কি করছে, সালফাইড কি করছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সালফার হচ্ছে। যদি এইভাবে লিখতে আমি পছন্দ করি না, সালফাইড থেকে সালফার প্লাস 2E লেখা উচিত ছিল বোঝানোর জন্য, যদিও এটা টেকনিক্যালি ভুল হলেও এইভাবে এটা ইকুয়েশনটাই ভুল নেই। সালফাইড থেকে সালফার দুটো ইলেকট্রন ছেড়েছে,
তার মানে সালফাইড থেকে সালফার যখন হচ্ছে তখন ইলেকট্রন ছাড়ছে, তার মানে নিজে জারণ ঘটাচ্ছে, নিজে জারিত হচ্ছে, অপরকে ওই ইলেকট্রনগুলো অন্য কাউকে গিয়ে দেবে, ফলে অপর কাউকে বিজারিত করবে। ওয়ান্স এগেন আই ওয়ান্ট টু রিপিট, H2S এর মধ্যে সালফাইড আয়ন আছে, সালফাইড আয়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজে জারিত হবে, অপরকে ওই ইলেকট্রনগুলো অপরকে দিয়ে দেবে, তার মানে সে ইলেকট্রনটা গ্রহণ করবে, ফলে সে বিজারিত হবে। তাই H2S বিজারণ ধর্ম দেখায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, বারবার শুনবে এই জায়গাটা। বিজারণ ধর্মের এক্সাম্পল কাকে কাকে বিজারিত করতে পারে? হাইড্রোজেন সালফাইড বিজারিত করতে, সালফার ডাইঅক্সাইডকে, প্রত্যেকটার ইকুয়েশন মাথায় রাখবে, অন্তত কি ঘটছে সেটা। হাইড্রোজেন সালফাইড বিজারিত করতে পারে সালফার ডাইঅক্সাইডকে, ফেরিক ক্লোরাইডকে, ফেরিক ক্লোরাইডের হলুদ বর্ণকে বর্ণহীন করে দেয়, এই হ্যাঁ হলুদ বর্ণ থেকে বর্ণহীন ফেরাস ক্লোরাইড তৈরি করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ থেকে বর্ণহীন ম্যাঙ্গানাস লবণ তৈরি করে। পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণ থেকে সবুজ বর্ণের ক্রমিক লবণ তৈরি করে। আবার বলছি, হ্যালোজেনকে বিজারিত করে হ্যালাইড আয়ন করে, সালফার ডাইঅক্সাইডকে বিজারিত করে সালফারে, ফেরিক ক্লোরাইডকে বর্ণহীন ফেরাস ক্লোরাইডে পরিণত করে, বেগুনি বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে বর্ণহীন ম্যাঙ্গানাস লবণ তৈরি করে, কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট থেকে সবুজ বর্ণের ক্রোমিয়াম লবণ তৈরি করতে পারে। এইভাবে ওদের বিক্রিয়াগুলো হয়। তার মধ্যে একটা এক্সাম্পল দেওয়া আছে, ভীষণ ইম্পর্টেন্ট, পটাশিয়াম ডাইক্রোমেট আম্লিক মাধ্যমে যখন H2S তৈরি, এখানে একটা আমার এক্সপিরিয়েন্স বলি। পটাশিয়াম ডাইক্রোমেট বেশিরভাগ ক্ষেত্রে যখন রিয়াকশন করে অ্যাসিড মিডিয়ামেও সলিউশনটা বানানো হয়, H2S উপর দেওয়া হয়, এবং পটাশিয়াম ডাইক্রোমেট খুব সুন্দর দেখতে, কমলা রঙের কালার, এবং তার মধ্যে চকচকে একদম, কোনো রকম ওয়েটনেস নেই, কোনো রকমভাবে ওটা ওর মধ্যে জল মিশে নেই বা জলীয় বাষ্প মিশে থাকে না, এটা চকচকে এবং শুষ্ক। ওর মধ্যে H2S উপর দেওয়া হয়, জল দিয়ে গুলে নেওয়া হয়, তার মধ্যে H2S পাঠালে দেখা যাবে এটা কমলা বর্ণের ছিল, এটা সবুজ। অবশ্যই কালারগুলো লিখবে, যে সবুজ রং লেখাই আছে। সবুজ বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি যাবে কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ বর্ণের ক্রোমিক সালফেটে পরিণত হবে এবং নিজে H2Sটা জারিত হয়ে হলুদ বর্ণের সালফার তৈরি করবে, যদিও হলুদ বর্ণটা অত ভালো বোঝা যাবে না। অদক্ষেপণের ধর্ম আমি এইমাত্র বলছিলাম যে অ্যাসিড মিশ্রিত H2S দ্রবণটাকে ইউজ করা হয় এই রকম ধাতুগুলোকে চিহ্নিত করার জন্য। কোনো একটা যৌগের মধ্যে, খুব ইম্পর্টেন্ট, এখানটা বুঝতে পারবে না হলে, মন দিয়ে না শুনলে খুব গুরুত্বপূর্ণ, সব কিছু লেখা বন্ধ করে দিয়ে এখন শোনো। কপার, লেড, সিলভার, মার্কারি, আর্সেনিক, অ্যান্টিমনি, টিন, বিসমাথ, একদম পরপর প্রত্যেকটা ধাতু মনে রাখবে। এই ধাতুগুলোর যে কোনো লবণ নিয়ে যদি তো আমাদের টেস্ট করতে যাওয়া হয় যে কোনো একটা লবণের মধ্যে এই মেটালগুলো আছে কিনা বুঝবো, তখন এর জলীয় দ্রবণ নেবো, তার মধ্যে H2S পাঠাবো। কখনো এটা পাঠানো হয় HCl মিশিয়ে, কখনো বা NH4H মিশিয়ে পাঠানো হয়, সেগুলো বড় হয়ে শিখবে কোনটা কি মিশিয়ে পাঠানো হয়। সব ক্ষেত্রেই ওদের সালফাইডের অদক্ষেপ পড়বে এবং বিভিন্ন রঙের হয়, সেই রং দেখে বুঝবো কোন ধাতুর কি অদক্ষেপ পড়েছে। এই অদক্ষেপের ধর্মটা থেকে এই ধাতুগুলো চিহ্নিত করা যায়। গ্রুপ বিশ্লেষণ বলে একটা ব্যাপার আছে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে, সেখানে এগুলো করা যায়। এবং তোমরা দেখে থাকবে যারা এখনই পড়ে আছো রূপোর কোনো জিনিস, রূপোর জিনিসটা কালচে হয়ে গেছে এই হাইড্রোজেন সালফাইড বাতাসে থাকার জন্য অল্প পরিমাণে, সেগুলো AgS তৈরি করে, এই যে Ag2S তৈরি করে, Ag2S কালো রং। ওই জন্য আমাদের রূপোর তৈরি জিনিস কালো হয়ে যায় অনেকদিন পরে থাকলে। আবার দেখবে অয়েল প্রিন্টিং, যদি কোনো বড় ক্যালেন্ডার বাড়িতে থাকে, সেই ক্যালেন্ডারটাও কালচে হয়ে যায়, কারণ ওর মধ্যে থাকে লেড অ্যাসিডেট। তার ফর্মুলা আগেই দেখেছি, সেই লেড অ্যাসিডেট H2S এর সঙ্গে বিক্রিয়া করে লেড সালফাইডের অদক্ষেপ তৈরি করে। সেই লেড সালফাইড, এই বিক্রিয়াটা নয় কিন্তু, আমি আগে যেটা বিক্রিয়াটা দেখিয়েছি সেই বিক্রিয়াটা, তৈলচিত্রের মধ্যে লেড অ্যাসিডেট থাকে, এই যে এই বিক্রিয়াটা লেড অ্যাসিডেট থাকে, সেটা H2S এর সঙ্গে বিক্রিয়া করে লেড সালফাইড তৈরি করে। এই লেড সালফাইড কালো রং হয়, ওই জন্য কালো হয়ে যায় ওই তৈলচিত্রটা বেশ কিছুদিন ব্যবহার করার পর। কি করে এটাকে পরিষ্কার করা হয়? তৈলচিত্রটাকে পরিষ্কার করার জন্য কি করতে হয়, ওর মধ্যে দিতে হয় H2 এর দ্রবণ দেওয়া হয়, ফলে লেড সালফেট অদক্ষেপ পড়ে যায়, ওটা পরিষ্কার হয়ে যায়। লেড সালফাইডটা H2 এর সাথে বিক্রিয়া করে। কি করা হয় বললাম, ওই যখনই তৈলচিত্র কালো হয়ে যাবে ওর মধ্যে H2 দিয়ে পরিষ্কার করতে হবে।
ফলে H2টা PbS এর সাথে বিক্রিয়া করে PbS4 তৈরি করবে সাদা আদক্ষেপ এবং আলটিমেটলি ওটা পরিষ্কার হয়ে যাবে, লেড সালফেটের অদক্ষেপ তৈরি করে বেরিয়ে আসবে, ধোয়া হয়ে যাবে। তো এটা বললাম মিলন, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত সোডিয়াম নাইট্রোক্সাইড দ্রবণে ফের হাইড্রোজেন সালফাইড পাঠালে বেগুনি বর্ণের অদক্ষেপ তৈরি হয়। এটা H2S এর একটা শনাক্তকরণ। এটা কি করে বুঝবো, ইকুয়েশনটা কীরকম, কি নেওয়া হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত সোডিয়াম নাইট্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত সোডিয়াম নাইট্রোক্সাইড। এখানে যদি NaOH দিই, প্রথমে কি বিক্রিয়া হবে, 2NaOH প্লাস H2S তৈরি হবে Na2S প্লাস 2H2O। Na2S তৈরি হয়ে গেছে, সেই Na2S এর সাথে Na2FeCN5NO, খুব সহজ, এটার নাম সোডিয়াম নাইট্রোক্সাইড। এটা বর্ণহীন, সোডিয়াম নাইট্রোক্সাইড বর্ণহীন, কিন্তু বিক্রিয়া করার পর ওটা বেগুনি উৎপন্ন করে, তৈরি হবে Na4। দেখে বুঝতে পারছো, সিম্পল। এটা বেগুনি বা ভায়োলেট। এটার নাম এখন করার দরকার নেই, কমপ্লেক্সে যখন নামকরণ পড়বে ক্লাস 12-এ গিয়ে তখন এটা শিখবে। এছাড়াও আছে হাইড্রোজেন সালফেটের বিষক্রিয়া, এটা সম্পর্কে আমি আলোচনা ভালোভাবেই করে দিয়েছি। তো এই হলো তোমাদের হাইড্রোজেন সালফাইড নিয়ে আলোচনা। ভালো করে পড়ে নেবে, ইকুয়েশানগুলো রেডি করবে, টেস্ট পেপার ঘেঁটে নেবে, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করবে। ওকে, যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে দেবে বা আমার সাথে যোগাযোগ করবে। আমার ডেসক্রিপশান বক্সে আমার মেল আইডি দেওয়াই থাকে, সেই মেল আইডিতে তোমরা কোশ্চেন পাঠাতে পারো। ওকে, থ্যাংক ইউ।